হচ্ছে গোলাম পরোয়ারের সাথে লড়াই না করে তাদের সাথে ক্ষমতা ভাগাভাগির প্ল্যান করতে যাচ্ছে। এটা তো খুবই মানে লজ্জার ব্যাপার, খুবই লজ্জার ব্যাপার আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল, দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় দেশবার্তা টকশোতে হাজির হই সমসাময়িক বিষয় নিয়ে। রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়। আরও আলোচিত বিষয় রাজনীতি দল ভাঙ্গা করা। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে সাবেক ডাকসুর সাবেক ভিপি নূরের দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন, তিনি এমপি ইলেকশন করবেন। এরকম অলি আহমদের দল থেকে এলডিপি থেকে তার মহাসচিব পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন রেদওয়ান আহমেদ। এরকম আরও অনেকেই দল ত্যাগ করছেন, এমনকি দল বিলুপ্ত করছেন অনেকে। কিন্তু নতুন যে দলটি যাত্রা করেছিল গত বছর, চলতি বছরের 28 ফেব্রুয়ারি ঢাকঢোল পিটিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায়, এবং এখন পরিষ্কার যেটি জামাতের পৃষ্ঠপোষকতায় এটি আত্মপ্রকাশ করেছিল, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যে জামাতের এবং সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারাও অনেকটা এখন ছন্নছাড়া, এবং অনেকেই বলছেন জামাতের পেটের ভিতরে এনসিপি ঢুকে গেছে। আবার আপনাদের মনে আছে নিশ্চয়ই, গোলাম পরোয়ার মাসখানেক আগে এনসিপির নেতাদের উদ্দেশ্যে বলছিলেন বাপের সাথে পাঙ্গা মারতে যায় না, অর্থাৎ উনি তাদেরকে বলছেন তোমরা আমাদের দ্বারা গঠিত, সুতরাং আমাদের সঙ্গে মাস্তানি করতে যায় না। এইটা এখন প্রমাণিত যে এনসিপি জামাতেরই বি টিম হিসেবে কাজ করছে, অনেকেই মনে করছেন। হঠাৎ করে এনসিপি তিনটি দল নিয়ে এনসিপি একটি জোট করেছিল। আপনারা জানেন যে পার্টি এনসিপি, হাসনাত কাইমের রাষ্ট্র সংস্কার, এবং আরেকটি হচ্ছে আমার পার্টি, আমার বাংলাদেশ, তাই তো। এই তিনটি দলে নিয়ে একটা জোট করেছিল এনসিপি, কিন্তু শেষ পর্যন্ত সেই জোটকে দূরে ঠেলে এনসিপি জামাতের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে জোট করতে 30টি আসনের বিনিময়ে। ইতিমধ্যে এনসিপির একাধিক নেতা নেত্রী পদত্যাগ করেছেন। এই নিয়েও নানা নাটক চলছে। অনেকেই বলছেন এগুলো সবই নাটক, পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। মানুষের যেসব আসনে তারা জয়লাভ করতে পারেন কিংবা সম্ভাবনা আছে, সেই সব আসনের প্রার্থীরা স্বতন্ত্র হবেন, পরবর্তীতে তারা আবার এনসিপি বা জামাতেই যোগ দিবেন। এসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকে আলোচনার বিষয় জামাতের পেটে এনসিপি। আর আলোচনায় যুক্ত হচ্ছেন আমাদের নিয়মিত আলোচক ডাক্তার সাজেদুল হক রুবেল, সদস্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি। আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। ধন্যবাদ নিজামুল হক বিপুল ভাই, এবং একই সাথে দেশবার্তার সমস্ত দর্শক এবং পাঠক যারা হচ্ছে দেশে এবং দেশের বাইরে শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। এবং আপনাকে অভিনন্দন যে আপনি সিপিবি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 14 আসনে, ঢাকা 15 আসনে, ঢাকা 15 আসন। ধন্যবাদ। ঢাকা 15 আসনে, এই জন্য আপনাকে অভিনন্দন। মনোনয়ন জমা দিয়ে আপনি চলে আসছেন দেশবার্তার অফিসে। নির্বাচন হবে কিনা সেটা নিয়ে অবশ্যই অনিশ্চয়তা আছে এখনো। সাজেদুল হক রুবেল, একটা যদি বলেন যে এনসিপি নিয়ে এত যে আলোচনা হচ্ছে, এনসিপির ডাক্তার কি একজন তাসলিম জারা, তিনি পদত্যাগ করেছেন গতকালকে, ফেসবুকে স্ট্যাটাস দেন। তার 3 দিন আগে তিনি ক্রাউড ফান্ড সংগ্রহ করেছিলেন নির্বাচনের জন্য। আবার 3 দিন পরে তিনি পদত্যাগ করলেন দল থেকে, বলছেন জামাতের সঙ্গে জোট করায়। এটা বেশ রহস্য মনে হচ্ছে। আজকে তাজনুবা নামে আরেকজন তাদের দলের যুগ্ম সচিব, তিনিও পদত্যাগ করেছেন। এইভাবে আরও অনেকেই হুমকি ধমকি দিচ্ছেন পদত্যাগের। এই পরিস্থিতিটা কেন, কি কারণে হচ্ছে? ধন্যবাদ বিপুল ভাই। এখানে একটা কথা আছে বাংলায়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এটা তো ভাবিয়া করিয়া কাজ করা দরকার ছিল আর কি। আমার ভাবতে খুব কষ্ট হয়, এই যে নতুন প্রজন্মের মানুষ, নতুন জেনারেশন, তারাও হচ্ছে সাধারণ মানুষ বা বাংলাদেশের যে টিপিক্যাল মানুষ আছে যারা প্রতি রাজনীতিবিদদের কাছ থেকে বা বিভিন্ন ঠকবাজদের কাছ থেকে যেভাবে ধরা খায়, তো ওনারাও নতুন প্রজন্মের মানুষ, অনেক শক্তিশালী, অনেক মেধাবী বলেই মানুষ তাদেরকে
স্বীকৃতি দিয়েছিল এদেশের জনগণ, তারাও দেখা গেল যে সেইভাবে করে ঠকে গেল। এটা খুব কষ্টের ব্যাপার এবং লজ্জারও ব্যাপার আর কি। দেখেন এখানে কতগুলো বিষয় আসে খুব সিগনিফিক্যান্ট আছে। একটি সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে এই এনসিপি দলটি গঠন করার ক্ষেত্রে রাষ্ট্রের, বিশেষ করে সরকারের, বিশেষ করে প্রধান উপদেষ্টার একটা বিরাট ভূমিকা ছিল। আপনার মনে আছে নিশ্চয়ই, সেই ইউরোপে একটি হচ্ছে পত্রিকায় তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি এদেরকে উৎসাহিত করছেন নতুন রাজনৈতিক দল গড়বার জন্য, এবং নতুন রাজনৈতিক দল গড়বার জন্য, এবং ব্যাপক মানুষ তাদের সাথে আসবে এবং ব্যাপক ভোট টোট তারা পাবে, এইভাবে করে তিনি তাদেরকে সার্টিফাই করছিলেন। অর্থাৎ বলা যায় প্রধান উপদেষ্টার হচ্ছে গিয়ে পৃষ্ঠপোষকতায়, প্রচ্ছন্ন ভূমিকায় হচ্ছে গিয়ে এই দলটি গঠন হয়েছে। এবং দলটি যখন গঠন হতে যায় তখন আমরা বারবার একটি প্রশ্ন করেছেন, সংবাদ মাধ্যমের মানুষরাও করেছেন, আপনারাও করেছেন, আমরাও নানাভাবে করেছিলাম যে তোমাদের দর্শনটা কি, তোমাদের রাজনৈতিক আদর্শের জায়গাটা কি। তারা কিন্তু এটা কোনোদিন ক্লিয়ার করে নাই। তারা বলার চেষ্টা করেছেন আমরা মধ্যপন্থার দল। তো মধ্যপন্থার দল হলো এটা লেফট সেন্টার অফ না রাইট সেন্টার অফ, কাদের দিকে তাদের ইনক্লাইনেশন থাকবে, তাদের ঝোঁক থাকবে কোন দিকে, এটা বাম দিকে ঝোঁক থাকবে নাকি ইসলামপন্থীদের দিকে ঝোঁক থাকবে, নাকি এটা একটি বিএনপির মতোই দল হবে। যদি বিএনপির মতো একটি মধ্যপন্থী দল হয়, সেন্ট্রিস্ট পার্টি হয়, তাহলে আরেকটা পার্টি করার কি প্রয়োজন সেটাও ক্লিয়ার করা দরকার। কিন্তু অত ক্লিয়ার তারা কখনোই করেননি। কিছু ভেগ টার্মে কতগুলো বিষয় আছে। জুলাই চেতনার কথা বলেছে। জুলাই চেতনা তো অনেকের কাছে অনেক রকম, ঠিক আছে। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলও এই জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন, তাদের যে দৃষ্টিভঙ্গি। আবার হচ্ছে একটি বাম তরুণ যিনি ছাত্র হত্যার প্রতিবাদে, তার ভাই হত্যার প্রতিবাদে সে আন্দোলনে যুক্ত হয়েছিল, তার ইয়াটা আলাদা। তো এক একজন এক একটা এজেন্ডা এক এক রকম ভাবে এসেছিল। তারা আসলে স্পেসিফিক কেন এসেছে সেটা কখনোই তারা হচ্ছে এই রাজনৈতিক দলটা কেন করেছে সেটা কিন্তু খুব বেশি পরিষ্কার করে নাই। ফলে অনেকেই তাদেরকে কিংস পার্টি বলেছে। তখন আমরা নানা ধরনের ব্যাপার স্যাপার দেখেছি, তারা যে কিংস পার্টি না সেটা আবার প্রমাণ করার চেষ্টা করে আবার এমন সব আন্দোলন করতে গিয়েছে যে সমস্ত আন্দোলনে আসলে এস্টাবলিশমেন্টের পারপাসে সার্ভ হয়, এমন কাজই তারা করতে আমরা দেখেছি আর কি। তো ঠিক এমন এক পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম যে এনসিপি ব্যাপক হচ্ছে নমিনেশন বিক্রি করলো। ঠিক আছে, আমরা এত বছরের পুরনো পার্টি, আমরা এত টাকায় নমিনেশন বিক্রি, আবার নমিনেশনের আমরা চাই কোনোদিন ঘোষণাও করি না আর কি, যে হচ্ছে নমিনেশনের টিকিট বেচা হবে। এবং সেই টিকিট হচ্ছে মানে যে এনসিপি করে না, নানান ধরনের মানুষ সমাজের, ঠিক আছে, তারা যে ওখান থেকে আবার টিকিট কিনলো আর কি। টিকিট কেনার পর তারা একরকম এটা করার পর এখন তারা আবার হচ্ছে গিয়ে নতুন জোট করতেছে। এখানে মূল একটি বিষয় আপনাকে ধরতে হবে, বাংলাদেশের রাজনীতির বড় ক্রাইসিসটা কি ছিল, রাজনীতির বড় বিপদটা কি। রাজনীতির বড় বিপদটা হচ্ছে রাজনীতিতে নীতি নাই, এখানে কোনো নীতিনিষ্ঠতা নাই, এখানে কোনো আদর্শিক জায়গা নাই, এবং আদর্শিক জায়গা এখানে হ্রাস করে ফেলার ফলে পলিটিক্স হয়ে গেছে পলিটিশিয়ানদের জন্য ডিফিকাল্ট। এদেশের একজন সামরিক জানতা একসময় বলেছিলেন, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। তো পলিটিক্স আসলে এখন ডিফিকাল্ট জায়গায় চলে আসছে, কারণ পলিটিক্সের ভিতর থেকেই পলিটিক্স নাই হয়ে গেছে, নৈতিকতার জায়গাটা নাই হয়ে গেছে। তার চেয়ে বরঞ্চ কৌশল কেমনে আমি ক্ষমতার স্বাদ ভোগ করব, কেমনি আমি হচ্ছে গিয়ে গদি দখল করব। এবং গদি দখলের কৌশলটা এত বড় কৌশল হয় যে নীতি যেটা আছে সেই নীতিটা ছাইপে জায়গা, এবং সেইরকম এক কৌশলই তারা নিছে। কোথায় ভাগ বেশি পাওয়া যাবে, বিএনপির সাথে গেলে ভাগ বেশি না জামাতের সাথে গেলে ভাগ বেশি। মনে হয় তারা আপাতত হিসাব নিকাশ করে দেখছে জামাতের সাথে গেলে ভাগ বেশি হইতে পারে, ঠিক আছে, কারণ ওদের সংগঠন মিলে বিএনপির তুলনায় অনেক ছোট, ফলে এখানে আমার জায়গা একটু বেশি, ফলে তারা বেশি জায়গা নিতে গেছে। কিন্তু এই যে নীতিহীনতার যে রাজনীতিতে বাংলাদেশ ভুগছিল দীর্ঘকাল ধরে, শুধু 17 বছর না, গোটা 54 বছর ধরে কিন্তু নীতিহীনরা রাজনীতির একটি হচ্ছে গিয়ে জায়গা দখল করে রেখেছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নীতিহীনদের দখলে রয়েছে। সেখান থেকে আমরা যারা সত্যিকার অর্থে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর চাই বা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তাদের একটা অন্যতম কথাই ছিল যে আমরা রাজনীতিকে নীতিনিষ্ঠ জায়গায় ফিরিয়ে আনতে চাই। এবং আমরা এখনো কমিউনিস্ট পার্টি বলেন, বামপন্থীরা বলেন, তারা নীতিনিষ্ঠ রাজনীতি করে নীতিনিষ্ঠ রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশের রাজনীতিতে। তো সেই জায়গায় সেই রকম সুর তুলেছিলেন এনসিপি এক সময়,
সুর তুলে বিভ্রান্তি তৈরি করেছেন, সুর তুলে জনগণের সাথে প্রবঞ্চিত করেছেন। এখন সেই প্রবঞ্চনা যদি মনে হয় তারা ভাইবে কাজ করে নাই, ভাইবে তারা এনসিপি করে নাই, আমাদের ডাক্তার তসলিম যারা বলেন, ডাক্তার তাজনুবা বলেন, তাদের প্রতি হচ্ছে কি অবশ্যই আমার হচ্ছে শ্রদ্ধাবোধের জায়গা আছে, কিন্তু আবার খুব মায়া হচ্ছে, খুবই মায়া হচ্ছে যে তারা ঠকে গেলেন এইভাবে। তো এখন পদত্যাগ করেছেন, তবে তাদের পদত্যাগপত্রের মধ্যে, তাসনুবার পদত্যাগপত্রের মধ্যে আমি আর কোনো কিছু খুঁজে পাইলাম না। অনেক কিছু শিখেছেন গত বিগত 1.5 বছরে, এরকম একটা কথা বলে ধন্যবাদ জানিয়ে চলে গেছেন আর কি। সেটাও ক্লিয়ার করা দরকার ছিল। একজন সৎ রাজনীতিবিদ কখনোই সত্যকে গোপন করেন না। এত কৌশল করবে টিপিক্যাল রাজনীতিবিদরা, কৌশল করবেন স্বৈরাচারের লোকরা, তারা কৌশল করবেন নানাভাবে, কিন্তু একটা তরুণ সে সবসময় সত্য কথা বলবে, তার ভয় লাগবে না সত্য কথা বলবে। সত্যটা বলেন, কেন আপনি এখান থেকে পদত্যাগ করছেন, সত্যটা বলে না, খুব ভেগ টার্মের বিষয়কে, মানে আমার মনে হয় পথ খোলা রাখে আর কি, ডাইনে যাবো আবার বামে যাওয়ার পথ খোলা রাখে আর কি। তার মানে এগুলো এই প্রত্যেক সবই নাটক বলছেন আপনি? হ্যাঁ, নাটক বলবো না, তবে এটা একটা পরিহাস। পরিহাস কেন? এটা একটা পরিহাস, যে বললাম না, যাদেরকে মেধাবী ভেবেছিলাম, যাদেরকে ভেবেছিলাম তারুণ্য সাহসী ভেবেছিলাম, তাদের সাহস এবং মেধা তা আসলে জনগণ তাদেরকে যে জায়গায় তুলে নিয়েছিল সেই পরিমাণ তাদের রাজনৈতিক প্রজ্ঞাটি ঘাটতি রয়েছে, সেটাই প্রমাণিত হলো আর কি। এই যে জামাত নিয়ে তাদের সঙ্গে যে জামাতের ব্যাপারটা আপনি বললেন যে সে তাদের যে সেক্রেটারি জেনারেল বলে, তিনি তো মানে অধ্যত্বের সাথে বললেন বাপের চেয়ে বেশি ইয়া করো না আর কি, ঠিক আছে, বাপের সাথে লড়তে আসে না। এইরকম একটি বক্তব্য দেওয়ার পর তো আমার মনে হয় খুবই সিরিয়াসলি বক্তব্য নিয়ে, সিরিয়াস কর্মসূচি নিয়ে হচ্ছে গিয়ে যদি এনসিপি যদি মেরুদণ্ডটা থাকতো, নৈতিক ভিত্তির জায়গাতে পরিষ্কার থাকতো, তাদের সাথে লড়াই করবার কথা। তো সেই হচ্ছে গোলাম পরবের সাথে লড়াই না করে তাদের সাথে ক্ষমতা ভাগাভাগির প্ল্যান করতে যাচ্ছে। এটা তো খুবই মানে লজ্জার ব্যাপার, খুবই লজ্জার ব্যাপার আর কি, ঠিক আছে। আলটিমেটলি যেটা, আর এই জায়গাটাতে হচ্ছে গিয়ে মানে আপনি দেখেন যে আবার কি বলবো আর কি, তরুণদের কথা কি বলবো, হাসনাত কায়েমের মতো একজন সিনিয়র বর্ষিয়ান নেতা, তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে হচ্ছে গিয়ে খুব আমি পছন্দ করি বা শ্রদ্ধা করি। তিনি হচ্ছে গিয়ে জোট বাঁধলেন, কার কার সাথে জোট বাঁধলেন, এই এনসিপির সাথে জোট বাঁধলেন, এবি পার্টির সাথে জোট বাঁধলেন, আপ বাংলাদেশ পার্টির সাথে জোট বাঁধলেন। আচ্ছা বেঁধেছেন দেখেন কাদের সাথে বেঁধেছেন জোট, তারা এখন চলে যায় হচ্ছে জামাতের সাথে হচ্ছে জোট বাঁধতে আর কি। তো এই মানে হাস্যকর একটি জায়গায় চলে আসলেন। আপনারা রাষ্ট্রের সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন করেছেন, তো রাষ্ট্র সংস্কার আন্দোলন করতে গিয়ে যারা হচ্ছে সেই হচ্ছে কূপমণ্ডুক রাজনীতির চর্চা করে, যারা হচ্ছে প্রতিহিংসার রাজনীতির চর্চা করে, যারা হচ্ছে গিয়া হলো আপনার হচ্ছে ভাববাদী রাজনীতির চর্চা করে, যারা হলো ধর্মকে অ্যাবিউজ করে রাজনীতি করে, তাদের সাথে হচ্ছে গিয়ে চলাফেরা, তাদের সাথে উঠা বসার মধ্য দিয়ে রাষ্ট্রকে আর যাই হোক সংস্কার তো করতে পারলেন না। এখন দেখেন কি হয়। না, এই প্রশ্নটা হচ্ছে তাইলে এই যে জামাতের যখন এনসিপি গঠন হয় তখনই একটা আলোচনা শোনা যাচ্ছিল, প্রধান উপদেষ্টা পেট্রো আপনি যেটা বলছিলেন প্রধান পৃষ্ঠপোষকতা এটা হচ্ছিল, কিন্তু তখনই বলা হচ্ছিল যে এটা কি জামাতেরই বি টিম কিনা। আজকে কি সেটা প্রায় প্রমাণিত কিনা যে এনসিপি জামাতের বি টিম? দেখুন, তখন একটি হাইপোথেটিক্যাল আলোচনা ছিল, এটি ছিল তখন একটি হাইপোথেটিক্যাল আলোচনা। সেটা হলো গিয়ে আপনার হলো হাইপোথেটিক্যাল ছিল যে হ্যাঁ এটা বোধহয় জামাতের বি টিম হতে পারে। কেউ কেউ বলেছে, আমরা বলেছি এটা তো কিংস পার্টি হতে যাচ্ছে, অনেকেই বলেছেন, বিভিন্ন রাজনৈতিক বিএনপিও এরকম কথা বলেছেন। তো ওই যে হাইপোথেটিক্যাল কথাটা, ওই যে অনুসিদ্ধান্তটি ছিল আর কি, অনুমেয় ছিল যে এটা জামাতের বি টিম হইতে পারে, একটি সম্ভাবনার জায়গা। তারা যদি এইভাবে করে জোটবদ্ধ হয় তাহলে তাদের হচ্ছে আমাদের যারা যারা ভেবেছিল যে এটা বি টিম, তো তাদের কথাটাই আজকে প্রমাণ হতে চলেছে। তারপরও রাজনীতি তো শেষ কথা নাই, এখন নির্বাচন বাকি আছে, ঠিক আছে। আমরা এক সময় জাতীয় পার্টিকে দেখতাম সকালবেলা এক কথা আর সন্ধ্যা সময় আর এক কথা। তো এখন আমাদের মনে হয় জাতীয় পার্টির শূন্যস্থানটা পূরণ করছে তারা, একবার বিএনপি, একবার জামাত, আবার বিএনপি হতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই, আবার বিএনপি হতে পারে, ঠিক আছে। এরা এক নব্য জাতীয় পার্টি। এবং আপনার একটা জিনিস আলোচনা আছে বাজারে, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে
প্রতি প্রার্থী প্রতি 1.5 কোটি টাকা করে জামাত ইসলামী ফান্ডিং করবে এই 30 জনের ক্ষেত্রে, যে 30 জনকে তারা নমিনেশন দিচ্ছে? হতে পারে, কারণ টাকার খেলার উৎসবে তো জামাতের যারা প্রার্থী আছে তারা তো বাংলাদেশে এখন চ্যাম্পিয়ন। আচ্ছা, মানে নির্বাচনের কাজ শুরু হবে আগামী 22 জানুয়ারি থেকে। তখন হচ্ছে আপনার আমার যেমন ঢাকা 15 আসন, সেখানে হচ্ছে আমার লিমিট হলো 33 লক্ষ টাকা। আমরা পারবো না ওখানে পৌঁছাতে, বিএনপি আর জামাত ইসলাম পারবে, তারা অনেক ধনকুবের পার্টি। তো 17 বছর এত কষ্টের মধ্যে থাইকেও তারা এত টাকার মালিক আর কি। যাই হোক, তো সেই ক্ষেত্রে যে 33 লাখ টাকা খরচ শুরু হবে তো 22 জানুয়ারি থেকে, কিন্তু ইতিমধ্যে গত 1 বছর ধরে জামাত ইসলাম তো হচ্ছে ঢাকা শহরের সমস্ত আসনগুলোতে কোটি খানেকের উপরে পার করে ফেলছে। তো তাদের নিজেদের ফান্ডিং এ 1.5 কোটি 2 কোটি টাকা অলরেডি শেষ। এখন তাদের সাথে যারা আসবে তাদেরকে তারা টাকা দিতেই পারে, কারণ গত 17 বছর ধরে আমরা কমিউনিস্ট পার্টি বামপন্থীরা বিভিন্ন ইস্যুতে যেভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, হরতাল করেছি, তাদের তো করতে হয় না। তারা ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, কোটি কোটি টাকা তারা কোথা থেকে কামাই করছে 17 বছর, এটা দেখার বিষয়। সেই টাকা দিয়ে তারা এখন ক্ষমতা যেতে চাবে, 1.5 কোটি টাকা 3 কোটি টাকা তারা দিতেও পারে তাদের শরীরদের। একদম। একটা বিষয় আপনারা তো জানা আছে যে এই এনসিপির এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপির নেতারা যেমন প্রত্যাখ্যান করছেন, অন্যদিকে শাহবাগ অবরোধ করে রেখেছে হাদির সমর্থকরা হাদি হত্যার বিচারের দাবিতে, এবং তারা দ্রুততম সময়ে যতক্ষণ পর্যন্ত বিচার না হয় ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না, এমনটা বলছিলেন। এই সবগুলো কি একটা কোনো যোগসূত্র দেখছেন কিনা নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার? একটা মানে প্রবচন এখন তৈরি হয়েছে, যমুনা ঘেরাও করো নির্বাচন ঠেকাও, যমুনা ঘেরাও নির্বাচন ঠেকাও, এরকম একটা প্রবণতা দিকে দেশকে ঠেলে দিতে হবে। তবে এই জায়গায় আমার মনে হয় সমগ্র দেশবাসীর বিষয়টিকে বুঝতে হবে যে হাদি সহ যত হত্যাকাণ্ড আছে এবং এই মুহূর্তে যত হত্যাকাণ্ড হচ্ছে, গতকালও হয়েছে, যত হচ্ছে আর কি, সমস্ত বিষয়গুলোকে যদি আমি ফয়সালা করতে চাই তাহলে বাংলাদেশকে একটা স্থিতিশীল জায়গায় আনতে হবে, এবং একটি নির্বাচিত সরকার ছাড়া এই স্থিতিশীল জায়গায় আসবে না, এই স্থিতিশীল জায়গায় আসবে না, ঠিক আছে? এবং কতগুলো বিষয় তো হচ্ছে তদন্তের গতিতে চলবে, বিচারের গতিতে চলবে, ঠিক আছে? বিচার বিভাগের স্বাধীন আরো হবে, ঠিক আছে? আইনের শাসন ফিরে আসতে হবে। আপনি যদি আইনের শাসন ফিরে না নিয়ে এসে মবের শাসনের মাধ্যমে কোনো কিছুর ফয়সালা করতে চান, তাহলে মব হবে, পাল্টা মব হবে, এবং বাংলাদেশটা আলটিমেটলি একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। ফলে দেশবাসীকে বুঝতে হবে, যদি আরো কোনো রক্তক্ষয় না ঘটাতে চান, আরো যাতে হচ্ছে এই ধরনের ঘটনাগুলোর না পুনরাবৃত্তি না ঘটে, ফলে বাংলাদেশকে নির্বাচনমুখী হতে হবে, বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী হতে চলেছে। এখানে মহাবিপদে তারা পড়ে যাবেন, এটা বড় এক ধরনের একটা হঠকারিতার জায়গায় চলে যাবে। জনগণ যখন নির্বাচন অভিমুখে চলে যাবেন, তখন আপনি নির্বাচন এবং জনগণকে লাথি মেরে যদি আপনি বৃন্দাবনে চলে যান বা শাহবাগে চলে যান, তাহলে তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, সেই আন্দোলনের কোনো ভবিষ্যৎ থাকবে না, এবং দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে চলে যাবে। যতই আপনাদের কম্বল দিয়ে যাক রাতের বেলায় কে বা কাহারা, যতই সেখানে খাবার সরবরাহ করুক, যেই করুক, আপনাদেরকে সমর্থন করে বা ভালোবেসে করুক বা যেভাবে করুক, কিন্তু আন্দোলন কিন্তু আর সেই স্পিডের জায়গায় থাকবে না। ফলে আমার মনে হয় হচ্ছে এখন এই বিষয়টিকে নির্বাচনের দিকে সকল পক্ষকেই মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। আর নাইলে যেটা হবে, বাংলাদেশের নির্বাচন বানচাল হয়ে যাবে। বাংলাদেশের নির্বাচন বানচাল হয়ে গেলে হচ্ছে যা লাভ, দেশের ভেতরে শক্তি এবং বাইরের শক্তি, তাদের সেই লাভটা পাবে তারা, কিন্তু জনগণকে বঞ্চিত করা হবে। কিন্তু এই বানচালটা করবে কারা? কারা ষড়যন্ত্র করছে মনে হচ্ছে? বানচালটা যদি বুঝে সুঝে কেউ হচ্ছে মানে বিভিন্ন ইস্যুকে জোরালো ভাবে আঁকড়ে ধরে, ঠিক আছে, কেউ যদি বলে আগে আমার এটা চাই তারপর ওটা নির্বাচন, যেমন এক সময় বলা হয়েছে আগে স্থানীয় নির্বাচন, জামাত ইসলাম বলছে, তারপর জাতীয় নির্বাচন, ওটা যখন ধোপে টিকে নাই, তারপর নিয়ে আসছে আগে গণভোট তারপরে নির্বাচন, ওটাও ধোপে টিকে নাই। আবার আগে নিয়ে আসছিল আর একটি আলোচনা যে আগে আইনগত ভিত্তি তারপরে হচ্ছে নির্বাচন, তারপর আবার তারও আগে নিয়ে আসছিল পিয়ার পদ্ধতি, না হলে নির্বাচন হবে না, আগে পিয়ার পদ্ধতি মানে নেন তারপরে নির্বাচন, এরকম কত। তারপর হচ্ছে আপনার হচ্ছে শেখ হাসিনার বিচার চাই, যার বিচারের রায় চাই, নাহলে নির্বাচন হবে না। এরকম তো নানান ইস্যুস আমরা দাঁড় করাতে
পারি আর কি, বা দাঁড় করিয়েছে তারা। দাঁড় করানোর মধ্য দিয়ে নির্বাচনকে ইলংগেটেড করবার যত ধরনের প্রসেস রয়েছে, তো প্রসেস তো হচ্ছে গিয়ে আমরা দেখেছি, কিন্তু সেই কোনোটাই হলো ধোপে টিকে নাই। ধোপে না টিকার কারণে এর মধ্যে দিয়ে দেখেন, এটা খুব সিগনিফিকেন্ট ঘটনা, এই হাদির হত্যাকাণ্ড। এতদিন ধরে জনগণ অপেক্ষা করছে, সরকারের কাছে তারিখ চাই, কবে নির্বাচন হবে, বলেন রাজনীতিবিদ বলেন, সাধারণ মানুষ বলেন, পলিটিক্যাল পার্টি বলেন, জোট বলেন, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে অবিলম্বে নির্বাচন দাও। যেই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করলেন এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা করলেন, তারপর 24 ঘন্টা সময়ও যেতে দেয় নাই। 24 ঘন্টা সময় যেতে দেয় নাই, তার মধ্যেই দেখা গেল পরের দিন বিকেলে দুপুরের দিকে হাদিকে হত্যা করা হলো। ঠিক আছে, ফলে আমি তো মনে করি এই সমস্ত যে হত্যাকাণ্ড সমস্ত যে বিষয়গুলো রয়েছে, তার মধ্যে যেই করে থাকুক না কেন, ঠিক আছে, এটা আমার মানে রায় দেওয়ার বিষয় না। এটা আমাদের হচ্ছে গিয়ে আইন প্রয়োগকারী সংস্থা হচ্ছে গিয়ে তার মোটিভটা বের করবে। হত্যাকারীকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু প্রতিটা হত্যার পিছনে কিন্তু একটা মোটিভ থাকে। এই মোটিভটা কি, এই মোটিভটাকে কিন্তু হচ্ছে জাতির কাছে স্পষ্ট করতে হবে আর কি। আর নাহলে জাতি তো এরকম ভুল হোক আর শুদ্ধ হোক বুঝেই নিতে পারে যে নির্বাচন তফসিল ঘোষণা করছিল দেখা নির্বাচনটা বানচাল করবার জন্যই হাদিকে হত্যা করতে হইল। শেষ একটা বক্তব্য শুনবো। হাদির কবরে গিয়েছিলেন তারেক রহমান, নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে যে হাদি তার কাছে কেন গুরুত্বপূর্ণ, এটা কি নির্বাচনী কিনা, কার্ড কিনা? মানুষের আবেগ বা অনুভূতি নিয়ে তো হচ্ছে রাজনীতিবিদদের চলতে হয়, বা বিশেষ করে তাদের মতো রাজনীতিবিদদের চলতে হয় আর কি। জনপ্রিয়তার কতগুলা ব্যাপার আছে আর কি। তো তিনি কোন দৃষ্টিভঙ্গিতে তিনি গেছেন, এটার উত্তর আসলে তাকেই প্রশ্ন করা উচিত। সে তারেক রহমানই জবাব দিবেন। সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমার দেওয়াটা মানায় না, ঠিক আছে। তবে যেহেতু নির্বাচনের একটা আবহ রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে যতটা পারা যায় হচ্ছে বেশি জনপ্রিয় হওয়ার জন্য নানান বিষয়গুলোর মধ্যে আমরা ইনভলভ হই। আমি পক্ষে থাকি আর পক্ষে না থাকি, তারপরে এমন অনেক কাজ হয়তো প্রার্থীদের করতে হয়। উনি হয়তো করেছেন, সেটি একান্তই কেন করেছেন সে তার ব্যাপার, ঠিক আছে। একে নিন্দা করবারও আমি কত বেশি স্পেস দেখি না আর কি। একদম। আগামীকাল তো তফসিল যে ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল লাস্ট ডেট হচ্ছে নমিনেশন বা মনোনয়নপত্র জমা দেওয়ার। কি মনে হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচনী ট্রেন কি চলতে শুরু করছে, সেটি কি আর একটু গতি পাবে, নাকি আসলে সামনের দিনগুলোতে আরো অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে? তফসিল ঘোষণা করেছেন এবং এটার মধ্যে কোনো কারেকশন হয়নি, সংশোধনী হয়নি, বা রিশিডিউল একটা দাবি করেছিলেন এনসিপি যে তারিখ পিছানো হোক বা নতুন করে তারিখ করা হোক। সেই ব্যাপারেও আমরা এখন পর্যন্ত, আমি যতদূর জানি, আমার কাছে যত খবর আছে, বা আপনার মিডিয়ার মানুষ আপনি আরো জানেন, আজকের এই দিন পর্যন্ত এটাকে আর চেঞ্জ করা হয়নি। তো 29 তারিখই হচ্ছে গিয়ে জামানত জমা দেওয়ার শেষ দিন। 3 জানুয়ারি 4 জানুয়ারি এটা বাছাই হবে। আমার মিরপুর কাফরুল বা ঢাকা 15 আসনের বাছাই হবে 3রা জানুয়ারি। তো এই জায়গাতে আমরা দেখি এনসিপির এখন পর্যন্ত আমি ঠিক মতো খবর পাইনি যে তাদের জোট তারা ফাইনাল করে তারা কোথায় কোথায় জমা দিয়েছেন। তারা যদি জমা দিতে না পারেন, তাহলে কি আমার নির্বাচন কমিশনার শুধু তাদের জন্য এটাকে ডেটটা পিছাই দেবেন কিনা কে জানে। কারণ আমি তো একসময় ফেসবুকে লিখেছি, যখন তফসিলের তারিখ বলতে পারছে না সাংবাদিকদের, তখন আমি বলেছি তারিখ বলতে পারছেন না কারণ দুজন উপদেষ্টা ঠিক কবে পদত্যাগ করবেন, পদত্যাগ করার পর তারা কোন রাজনৈতিক দল করবেন সেটা তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই বলে আমি ট্রোল করে বলছিলাম যে ওরা পদত্যাগের তারিখ ঠিক করতে পারে নাই বলে তফসিল ঘোষণার তারিখ ঠিক করতে পারেন নাই আর কি। তো এরকম যদি এই প্রবণতা যদি আবার পুনরাবৃত্তি করেন আর কি, যে এনসিপি তো রেডি হয় নাই না, সেই দুই নেতা তো, সেই দুই উপদেষ্টা তো আসলে এখনো দলে ভিড়তে পারে নাই, কোন দলে যাবেন কখনো স্বতন্ত্র শুনি, কখনো এটা শুনি, কখনো সেটা শুনি আর দেখা যাক ঠিক আছে কি হয়। অসংখ্য তবে কালকের তারিখটা খুব গুরুত্বপূর্ণ তারিখ। আগামীকাল যে কালকের তারিখে যদি জামানত জমা দেওয়ার শেষ তারিখ হিসেবে নির্ধারিত রাখতে পারেন, তাহলে বুঝবো নির্বাচন কমিশন
একটি স্বাধীন এবং মেরুদণ্ডের সাথে কাজ করতে চাচ্ছে। স্বাধীন কিনা যায় না, একটু হালকা মেরুদণ্ডকে সোজা করার চেষ্টা করতেছে, এটা বলা যেতে পারে নাকি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাজিদুল রুবেল দেশবার্তা টক শোতে আপনাকে সময় দেওয়ার জন্য, এবং যারা দেখছিলেন এতক্ষণ দেখবেন। প্রিয় দর্শক, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা টক শো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন সন্ধ্যায় আসি আপনাদের সামনে, আপনাদের মতামত দিবেন, পরামর্শ দিবেন, এবং আপনাদের অব্যাহত সমর্থন আমাদের প্রয়োজন। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে এবং নিরাপদ থাকুন, সাবধান থাকুন, এবং সবার নিজের প্রতি যত্ন নিন, এই প্রত্যাশা রেখে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। শুভ সন্ধ্যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।